আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এসএসসি হায়ার ম্যাথ এমসিকিউ সলভিং সিরিজের আজকের এই ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2024 সালে আসা এমসিকিউ কোশ্চেনটা সমাধান করব। তোমাদের সাথে আছি আমি মুরসালিম। তো প্রশ্নটা আমরা যদি এক নজরে দেখি, আমি প্রশ্নটার সম্পর্কে যদি একটু বলি, প্রশ্নটা আসলে খুবই সহজ। ম্যাক্সিমাম প্রশ্ন আমরা জাস্ট দেখেই অ্যান্সার করতে পারবো। ইভেন এই প্রশ্নটাতে এমন কিছু প্রশ্ন এসেছে যেটা করার জন্য আমাদের কোনো রাফ করারও প্রয়োজন হবে না। তো প্রথম প্রশ্নটার দিকে তুমি তাকাও। প্রথম প্রশ্নটা কি বলছে? প্রথম প্রশ্নটা বলছে যে এক্স বর্জিত পদের মান কত এত এর বিস্তৃতিতে। তো তুমি যদি এইটাকে একটু বিস্তৃতি করো, মুখে মুখে বা মনে মনে যদি একটু বিস্তৃতি করো, দেখো এটা দ্বিতীয় পদটা হচ্ছে কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3। সো তুমি যখন এটাকে বিস্তৃত করবা এক্স স্কোয়ারের উপরে পাওয়ার লাগবে, তাই না? তো প্রথম পদে কিন্তু আমার এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 এটার পাওয়ারটা হবে কি 0। দ্বিতীয় পদে এইটার উপর পাওয়ার আসবে 1, তখন এক্স এর ঘাত হবে 2। তৃতীয় পদে এইটার উপর ঘাত আসবে কত? পাওয়ার আসবে হচ্ছে গিয়ে 2, সো এক্স স্কোয়ারের ঘাত আসবে 4। আমি যেটা বলতে চাচ্ছি যে এইটার বিস্তৃতিতে প্রথম পদটাই হচ্ছে এক্স বর্জিত পদ, কারণ বাকি সবগুলা পদে কিন্তু এক্স স্কোয়ারের ঘাত থাকবে। তো তুমি যদি প্রশ্নটা দেখে অ্যান্সার করতে চাও, দেখো আমার অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। বাট তারপরে তুমি যদি অঙ্ক করে করতে চাও, তোমাকে আমি অঙ্ক করেও করে দিতে পারি। এইটা আর প্লাস ওয়ানতম পদটা কি? আমি এক নম্বর অঙ্কটা করছি। এটার আর প্লাস ওয়ানতম পদ, এটার আর প্লাস ওয়ানতম পদটা হচ্ছে 6cr 1 টু দি পাওয়ার 6 মাইনাস আর, হ্যাঁ, আর কি হবে বলো তো? মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3, এইটার উপরে পাওয়ার হবে আর। সো তুমি জানো যে এক্স বর্জিত পদে এক্স এর ঘাত যেটা আসে সেটা ইকুয়ালস টু 0 ধরতে হবে। এখানে থেকে এক্স এর ঘাত আসতেছে 2r, সো 2r ইকুয়ালস টু হবে 0, সো r এর ভ্যালু হবে 0। r এর ভ্যালু যদি 0 হয় তাহলে তোমার 6c0, 6c0 এর ভ্যালু কত? 6c0 এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। তো এই জিনিসগুলো একটু মাথায় মাথায় তোমাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে? জাস্ট প্রশ্ন দেখেই অঙ্কে ঝাঁপিয়ে পড়া যাবে না, একটু চিন্তা করতে হবে যে কি হতে পারে অ্যান্সার। ওকে, আমরা নেক্সট প্রশ্নটার দিকে যাই। নেক্সট প্রশ্নটা দেখো, এইটার বিস্তৃতির পদ সংখ্যা কয়টা? খুবই কমন একটা অঙ্ক এবং পপুলার একটা অঙ্ক। সো এখানে আছে যেটা, আমি এটাকে ওয়াই স্কোয়ার এ স্কোয়ার লিখবো, -2 ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার লিখবো, 1 বাই ওয়াই স্কোয়ার, তার উপরে স্কোয়ার, তার উপরে পাওয়ার আছে কত? 4। দেখো ভিতরের এই জিনিসটাকে ওয়াই টু দি পাওয়ার 4 কে আমি লিখলাম ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। শুধু 2 ছিল, সেটাকে আমি ওয়াই স্কোয়ার ইন্টু 1 বাই ওয়াই স্কোয়ার দিলাম এবং এটাকে আমি এইভাবে লিখলাম। সো এইভাবে লেখার বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে এটাকে তুমি ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার বলতে পারো, এই যে ভিতরের এই জিনিসটাকে, ঠিক আছে? এবং তার উপরে পাওয়ার আছে কত? তার উপরে পাওয়ার আছে 4। তো তুমি যদি হিসাব নিকাশ করো, এটা চলে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 4 দুগুণী কত? 8। সো বুঝতে পারতেছো আমার ঘাত যেহেতু আছে কত? 8। ঘাত যেহেতু আছে 8, সুতরাং 8 প্লাস 1 সংখ্যক পদ বা 9টি পদ থাকবে। এটার বিস্তৃতিতে পদ থাকবে 9টি। মজা না? ওকে, সো 9 কোথায়? 9 হচ্ছে কি এখানে, এইটা হচ্ছে কি আমার সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্ন বলছে এই ফাংশনটার রেঞ্জ কত? একটা লগারিদমিক ফাংশন, সেটা রেঞ্জ কত জানতে চাইছে। সবসময় মনে রাখবা লগারিদমিক ফাংশনের রেঞ্জ হয় রিয়েল নাম্বার। যে কোনো লগারিদমিক ফাংশন রেঞ্জ হবে রিয়েল নাম্বার। সূচকীয় ফাংশন ডোমেইন হবে রিয়েল নাম্বার, ঠিক আছে? সূচকীয় এবং লগারিদম পরস্পর পরস্পর ইনভার্স ফাংশন। সো একটার সূচকের ডোমেইন যদি রিয়েল হয়, লগারিদমের রেঞ্জ হবে রিয়েল। সো যেহেতু আমার রেঞ্জ জানতে চাইছে, রেঞ্জটা হবে রিয়েল নাম্বার, অর্থাৎ ঘ। যদি ডোমেন জানতে চাইতো, ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলার ডোমেনটা কি হবে? এই ধরনের অঙ্কগুলার ডোমেনটা হবে -a থেকে +a। এখানে 8 এর জায়গায় যদি a থাকতো তাহলে আমার ডোমেন হতো -a থেকে +a, ঠিক আছে? -a এর চেয়ে বড় এবং +a এর চেয়ে ছোট। তো এখানে a এর জায়গায় যেহেতু 8 আছে, আমার যদি ডোমেন বলতো তাহলে আমার অপশন হতো গ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 4 নাম্বার। একটা লগারিদমিক ইকুয়েশন দিয়েছে, বলছে x এর ভ্যালু কত। তো কি বলছে? log √27 সেইটা ভিত্তিক x, দিস ইজ ইকুয়ালস টু 3
3 সমস্ত 1/3। তাহলে আমি এটাকে লিখতে পারবো x সমান সমান √27 আর 3 সমস্ত 1/3 কে আমি বলতে পারবো 10/3। দেখো ক্যালকুলেটরে চাইলে অঙ্কটা করা যায়, তুমি চাইলে ক্যালকুলেটরে চাপ দিলে অ্যান্সার চলে আসবে, বাট আমি চাচ্ছি যে ক্যালকুলেটর ছাড়া তোমরা হাতে কলমে কিছু ক্যালকুলেশন শিখো। তো এখানে দেখো রুটটাকে ক্যান্সেল করতে চাই আমি, রুটটাকে ক্যান্সেল করতে গেলে আমার একটা স্কোয়ার লাগবে। তো এখানে যেহেতু অলরেডি 10 আছে, 10 থেকে আমি একটা স্কোয়ার বের করে নিয়ে আসবো। তো 10 থেকে যদি একটা স্কোয়ার বের করে নিয়ে আসি তাহলে আমার রুটটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 27, তার উপরে পাওয়ার থাকবে 5/3। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 27-এর উপরে পাওয়ার আছে 5/3। শুধু 1/3 যদি থাকতো, 27-এর পাওয়ার যদি 1/3 হতো, তার মানে হচ্ছে গিয়ে 27-এর কিউবিক রুট, যার ভ্যালু হতো 3। তাহলে আমি 1/3টাকে যদি ডিল করি তাহলে এটাকে 3^5 লিখতে পারবো, এবং 3^5 মানে কত জানো? 3^5 মানে হচ্ছে গিয়ে 243। সো তোমার অপশন ঘ হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট দেখো 5 নাম্বার অঙ্কটা করি আমরা। সমীকরণের সমাধান সেট কোনটা? তো 5 নম্বরে বলতে √2x - 5 দিস ইজ ইকুয়ালস টু কত? এই তিনটাকে যদি আমি সমীকরণের ডান সাইডে নিয়ে যাই তাহলে হয়ে যাচ্ছে -1। তো এইখান থেকে তুমি বলতে পারবা যে স্কোয়ার রুট অফ সামথিং দিস ইজ ইকুয়ালস টু নেগেটিভ। স্কোয়ার রুট অফ সামথিং কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে? নেগেটিভ হয় এটা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যায় হয়। তুমি যদি বাস্তব সংখ্যায় x এর একটা ভ্যালু চাও তাহলে স্কোয়ার রুট অফ সামথিং কখনো নেগেটিভ হবে না। আচ্ছা, সো বুঝতে পারতেছো যে এই কোশ্চেনটার আসলে রিয়েল নাম্বারে কোনো সলিউশন থাকবে না, যেহেতু আমার স্কয়ার রুটের ভিতরে -1 চলে আসছে। সো আমার বাস্তব সংখ্যার সেট, সমীকরণের সমাধান সেট কোনটি? যদি প্রশ্ন এরকম করে তাহলে আমাকে বাস্তব সংখ্যায় সমাধান বের করতে হবে, যেহেতু জটিল সংখ্যা তোমাদের সিলেবাসে নেই। আচ্ছা, সো এটার অ্যান্সার হবে ক। ঠিক আছে, এটার অ্যান্সার হবে ক, ফাঁকা সেট, জাস্ট ফাঁকা সেট। নেক্সট প্রশ্ন দেখো, 6 নাম্বারটা দেখো। এটা কিন্তু আমরা চাইলে একটা শর্টকাট দিয়ে করতে পারি। প্রশ্নটা কি? বিকাল 3:30টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তো এটার জন্য একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে এরকম, 68 - 11m ডিভাইডেড বাই 2 এটার অ্যাবসোলুট ভ্যালু। এখানে এইচ কি? এইচ হচ্ছে ঘন্টার কাঁটায় কতটা বাজে। যেমন এখানে 3:30, তার মানে ঘন্টার কাঁটায় হচ্ছে 3 আর মিনিটের কাঁটায় হচ্ছে 30। সো এইচ এর ভ্যালু 3 বসাবো, এম এর ভ্যালু 30 বসাবো। আর এখানে অ্যাবসোলুট ভ্যালুটা দেওয়ার কারণ কি? অ্যাবসোলুট ভ্যালুটা দেওয়ার কারণ হচ্ছে কখনো এরকম হয় যে ঘন্টার কাঁটা সামনে আছে, মিনিটের কাঁটা পিছনে আছে, ঠিক আছে? আবার কখনো এরকম উল্টাটা হয় যে ঘন্টার কাঁটা পিছনে আছে, মিনিটের কাঁটা সামনে আছে। তো এক ক্ষেত্রে যদি অ্যাঙ্গেল পজিটিভ আসে, আরেক ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন করে অ্যাঙ্গেল নেগেটিভ আসবে। বাট অ্যাঙ্গেলের নেগেটিভ ভ্যালু তো আমরা নিব না, তাই না? অ্যাঙ্গেলের পজিটিভ ভ্যালু নিব, এই জন্য অ্যাবসোলুট ভ্যালু দেওয়া আছে। তো যাই হোক, আমরা ভ্যালুগুলো বসাই। ভ্যালুগুলো যদি বসাই তাহলে আসতেছে 60 গুণন এখানে 3 -11 গুণন কত? এম এর ভ্যালু হচ্ছে কত? 30 ডিভাইডেড বাই 2। সো এটা হিসাব নিকাশ করলে তোমার -75 আসে, যার অ্যাবসোলুট ভ্যালু নিলে আসে 75 ডিগ্রি। সো কোথায় আছে? অপশন ক তে আছে। অপশন ক হবে তোমার সঠিক উত্তর। নেক্সট 7 নাম্বার করব আমরা। এই হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে PQ এর ভ্যালু দিছে 1, PQ এর ভ্যালু 1। PQটা আসলে কি? PQটা হচ্ছে কি আমার ভূমি, আর QR এর ভ্যালু হচ্ছে √2। QR কোথায়? QR হচ্ছে কি আমার অতিভুজ, এটার ভ্যালু হচ্ছে √2 দিয়ে দিছে, অর্থাৎ এই যে এইটা আর এইটা। sin - θ cos - θ এর ভ্যালু কত? সো তোমরা জানো sin - θ প্লাস কি বলছে? cos - θ। তোমরা অলরেডি জানো যে sin - θ মানে কিন্তু -sin θ, আর cos - θ মানে +cos θ। তো তোমার এখানে আসবে -sin θ প্লাস cos θ। ওকে, ফাইন। sin θ এর ভ্যালু বলো, এই ত্রিভুজ থেকে sin θ এর ভ্যালু বলো। sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সো লম্বের ভ্যালুটা কত? লম্বের ভ্যালু হচ্ছে 1, অতিভুজের ভ্যালু হচ্ছে √2। সো 1 ডিভাইডেড বাই √2 প্লাস cos θ মানে কি? ভূমি বাই অতিভুজ। সো ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই √2। সো হিসাব নিকাশ করে আসতেছে 0।
অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর প্রশ্নটা করতেছি। এখানে দেখো পিওয়ার বাই কিউআর, পিআর ডিভাইডেড বাই কিউআর মানে লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটার কথা বলতেছে। সো পিআর বাই কিউআর এটার মানে হচ্ছে সাইন থিটা। সিমিলারলি পিকিউ বাই কিআর মানে ভূমি বাই অতিভুজ, যেটার মানে হচ্ছে গিয়ে কস থিটা, এটা সমান সমান আসতেছে √2। বলছে থিটার ভ্যালু কত। এই ধরনের ইকুয়েশন সমাধান করার জন্য যেই পরিমাণ সূত্র বা যেই থিওরি তোমার জানা উচিত সেটা আছে কলেজে, অর্থাৎ ইন্টারমিডিয়েটের সিলেবাসে। তোমার সিলেবাসে অ্যাকচুয়ালি এই থিওরিটা নাই। তো তুমি যদি সমাধান করে এই অ্যান্সারটা বের করতে চাও তাহলে তোমার জন্য একটু টাফ হয়ে যাবে। বাট ইনস্টেড তোমাকে কিন্তু অপশনগুলো দেওয়া আছে, তুমি চাইলে অপশন টেস্ট করতে পারো। এবং ত্রিকোণমিতির অঙ্ক যেখানেই আসবে সবসময় একটা জিনিস মাথায় রাখবা, ত্রিকোণমিতির অঙ্ক ডিটেলস মেথডে করার চাইতে অপশন টেস্ট করে এমসিকিউতে করা কিন্তু ফার ইজিয়ার। আমি যদি অপশন টেস্ট করে দেখি থিটার কোন ভ্যালুটা, থিটার ভ্যালু π/2, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। সো তুমি যদি এখানে 90 ডিগ্রি বসাও, sin 90 এর ভ্যালু হচ্ছে 1, cos 90 এর ভ্যালু হচ্ছে কত 0। সো 1 + 0 √2 হচ্ছে না, তার মানে এটা হচ্ছে না। সো এইভাবে তোমাকে অপশন টেস্ট করতে হবে, ঠিক আছে। তো তুমি যদি অপশন টেস্ট করো তাহলে π/4 হবে आंसर। π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। সো 45 ডিগ্রি মানে এইটার ভ্যালুটা আসবে হচ্ছে 1/√2, কারণ sin 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। cos 45 এটার ভ্যালু আসবে 1/√2। সো দুইটা মিলে আসবে 2/√2। 2/√2 মানে হচ্ছে গিয়ে √2। সো এই জন্য অপশন গ হবে আমার সঠিক উত্তর। ওকে, নেক্সট। এত এর সমাধান সংখ্যা রেখায় কোনটি? 9, ঠিক আছে। 9 কি বলছে, x - 4 ≤ x / 3। তাহলে x - x/3 ≤ 4 হবে। এখান থেকে তুমি পাচ্ছ 3x - 2x, এটা 12 হবে। 3x - 2x না, 3x - x। সো এইখান থেকে আসতেছে 2x < 12, x < 6। তাহলে সংখ্যা রেখায় বলো কোনটা x < 6 বুঝায়। দেখো এখানে অপশন ক যেটা, এখানে 6 এর রাইট সাইডটা ডার্ক করা আছে এবং বৃত্তটা ভরাট করা আছে, ঠিক আছে। এটার মানে হচ্ছে 6 এর সমান এবং 6 এর চেয়ে বড়। আমার দরকার কি 6 এর সমান এবং 6 এর চেয়ে ছোট। তাহলে আমার এই যে গতে যেটা আছে, গতে আমার লেফট সাইডটা ডার্ক করা আছে এবং বৃত্তটা ভরাট করা আছে। অপশন গ হবে কারেক্ট অ্যান্সার। এখানে আবার দেখো বৃত্তটা কিন্তু ভরাট করা নেই। বৃত্তটা যদি ভরাট করা না থাকে তার মানে হচ্ছে শুধু ছোট ভ্যালুটার কথা বলতেছে। এখানে লেস দেন ইকুয়াল আছে, যদি শুধু লেস দেন থাকতো তাহলে বৃত্ত ভরাট নেই যেটা সেটা দাগাইতাম, যেহেতু ইকুয়াল আছে সো বৃত্ত ভরাট যেটা সেটা দাগালাম। নেক্সট 10 নম্বর অঙ্কটা করি। 10 নম্বর অঙ্কে কি বলছে, পি এবং কিউ দুইটা বিন্দু হলে পি কিউ এর দৈর্ঘ্য 2√13। দূরত্ব নির্ণয় সূত্র তোমরা সবাই জানো। দূরত্ব নির্ণয় সূত্রটা কি? দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে √ এই তোমার -3 হোল স্কয়ার প্লাস 2 প্লাস 2 হোল স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এটার স্কয়ার রুট, ঠিক আছে। এটা করলে তোমার দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় চলে আসে। তো এটা তুমি যদি সলভ করো তাহলে এটার ভ্যালু অ্যাকচুয়ালি 2√13 আসে। তার মানে অপশন 1 ইজ কারেক্ট। এরপরে বলছে পিকিউ, 2 নম্বর অপশনে বলছে পিকিউ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। এটা ট্রু কিনা, এটা ট্রু নাকি ফলস এটা বুঝতে গেলে তোমাকে ঢাল বের করতে হবে। দুইটা বিন্দুগামী যে রেখা সেই রেখার ঢাল বের করতে হবে। ঢালের ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে স্থূলকোণ উৎপন্ন করবে, এবং ঢালের ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। সো আমরা ঢাল বের করে ফেলি। ঢাল ঢাল সমান সমান কি? ঢাল সমান সমান হচ্ছে গিয়ে কোটির পার্থক্য ডিভাইডেড বাই কি ভুজের পার্থক্য। কোটির পার্থক্য ডিভাইডেড বাই ভুজের।
সো কোটির পার্থক্য বলো কি আছে, এখানে 2 আছে, ওখানে -2 আছে, সো 2 মাইনাস -2, আর ভুজের পার্থক্য হবে -3 -3, তার মানে তোমার চলে আসতেছে 2 2 4, 4 ডিভাইডেড বাই -6, তার মানে অ্যাকচুয়ালি -2 ডিভাইডেড বাই 3। আচ্ছা, সো যেহেতু ঢালটা হচ্ছে নেগেটিভ, ঢাল নেগেটিভ মানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, সো অপশন 2 বা স্টেটমেন্ট 2 দিস ইজ ট্রু। 3 নাম্বার বলছে p q এর ঢাল 2/3, এটা মিথ্যা কথা, কারণ 2/3 হবে না, আমরা ঢাল বের করে দেখছি ঢাল হচ্ছে -2/3, সো দিস ইজ নট ফলস, তাহলে দিস ইজ নট ট্রু। ওকে, সো আমরা 1 এবং 2 সঠিক, 1 এবং 2 আছে অপশন ক তে, সো অপশন ক হবে তোমার সঠিক উত্তর। নেক্সট 11 করব। পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এত এবং এত হলে পি কিউ ভেক্টরটার মান কত? তোমাকে যদি দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর দেয়া থাকে, যেমন পি এবং কিউ দেয়া আছে, পি কিউ এর অবস্থান ভেক্টর জানতে চাইছে, পি কিউ সমান সমান হবে কিউ মাইনাস পি, শেষের পয়েন্ট মাইনাস প্রথম পয়েন্ট। তাহলে আমরা এভাবে লিখি, পি কিউ যে ভেক্টরটা, পি কিউ ভেক্টর এটা সমান সমান হচ্ছে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টরের অবস্থান ভেক্টর। তো কিউ এর ভ্যালুটা কত? কিউ এর ভ্যালুটা হচ্ছে 2a minus 5, তো 2a minus b actually, 2a minus b, ঠিক আছে, মাইনাস p এর অবস্থান ভেক্টর হচ্ছে 5a minus 3b, সো 2a থেকে যদি 5a বিয়োগ করো -3a এবং -b প্লাস 3b, তাহলে তোমার আসবে প্লাস 2b, তো -3a প্লাস 2b কোথায় আছে দেখো, অপশন খ তে, অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 করব। সমান উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডার এবং একটি সমবৃত্তভূমি কোণকের ভূমি সমান হলে, মানে উচ্চতাও সমান ভূমিও সমান, ঠিক আছে, তাহলে তাদের আয়তনের অনুপাত কোনটা? তুমি জানো যে সিলিন্ডারের আয়তনটা কি হয়, সিলিন্ডার এর আয়তন, তাই না, এর আয়তন হচ্ছে গিয়ে πr²h, এবং তোমার কোণক যেটা, কোণকের আয়তনটা হচ্ছে 1/3 πr²h। তাহলে কার সাথে কার? সিলিন্ডারের সাথে সমবৃত্তভূমি কোণকের আয়তন, তাই না? তো সিলিন্ডারের সাথে সমবৃত্তভূমি কোণক তুমি যদি অনুপাত করো, অনুপাতটা হবে 1:1/3, বাট 1:1/3 তো অপশনে নাই, তো আমরা কি করতে পারি, অনুপাতকে 3 দিয়ে গুণ করতে পারি। অনুপাতের দুইটা রাশিকে তুমি যদি একই সংখ্যা দিয়ে গুণ করো বা ভাগ করো, সেক্ষেত্রে অনুপাতের ভ্যালু চেঞ্জ হয় না, সো 3 দিয়ে যদি গুণ করো তাহলে চলে আসবে 3:1। কোথায় আছে? অপশন ঘ তে আছে, সো অপশন ঘ হবে তোমার সঠিক উত্তর। নেক্সট 13 দেখো, 5 টাকার 5টি মুদ্রা, 5 টাকার 5টি মুদ্রা মানে 5 টাকার 5টা কয়েন কি করছো তুমি, একসাথে নিক্ষেপ করছো, নমুনা বিন্দু কয়টা হবে? একটা কয়েন যদি আমি টস করি তাহলে নমুনা বিন্দু হয় 2টা, কারণ হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। 2টা যদি টস করি, এইটা এবং এইটা দুইটা যদি একসাথে টস করি তাহলে 4টা হয়, কারণ কি, এটার হেডের সাথে এইটার হেড, এইটার হেডের সাথে এটার টেল, এটার টেলের সাথে এটার হেড, টেলের সাথে টেল, সো এরকম 4টা হতে পারে। সো এরকম তুমি যদি 5টা একসাথে নিক্ষেপ করো তাহলে তোমার প্রত্যেকবার 2টা করে নমুনা ক্ষেত্র গুণ হবে, ঠিক আছে, 1 2 3 4 5টা। একটা কয়েন টস করলে 2টা হবে, 2টা করলে 4টা হবে, 4টা করলে 8টা হবে, 3টা করলে 8টা হবে, 4টা করলে 16টা হবে, 5টা করলে 2^5টা নমুনা ক্ষেত্র হবে, তার মানে 32 কোথায় আছে, অপশন গ, ঠিক আছে। নেক্সট 14, একটা সেট দিছে, সেট দিয়ে বলছে যে x বিলংস টু n, তার মানে x হচ্ছে কি একটা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারে আমাদেরকে সমাধান করতে হবে। ইকুয়েশন দিছে, দিয়ে বলছে n এ কত, মানে a সেটটার উপাদান সংখ্যা কয়টা। তাহলে ইকুয়েশন যেটা দিছে x² + 9x + 20 = 0, আমরা এটাকে সমাধান করে দেখি যে এটার সমাধানগুলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আসে কিনা। তো তুমি যখন এটাকে সমাধান করবা, বেসিক্যালি মিডল টার্ম করো, তাহলে 5x + 4x 20 = 0, তো এটা এরকম আসবে x + 5 × x + 4 = 0, সো এখান থেকে x এর দুইটা ভ্যালু আসবে -5 -4,
ঘটনা দেখো, আমাদেরকে বলছিল ন্যাচারাল নাম্বারের সমাধান করতে হবে, বাট আমরা সমাধান করে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি নেগেটিভ নাম্বার আসতেছে, অ্যান্ড নেগেটিভ নাম্বার ইজ নট ন্যাচারাল নাম্বার। তো তোমার সমাধান সেটে উপাদান সংখ্যা হবে শূন্যটি, দ্যাট মিনস নাম্বার অফ এ দিস ইজ 0, যেহেতু শূন্যটা এলিমেন্ট শূন্য, ঠিক আছে। সো অপশন ডি ফাইন। নেক্সট প্রশ্ন দেখো 15 কি বলছে। 15 এই ফাংশনটার ডোমেন কত? দেখি অ্যান্সার বলে দেওয়া যায়, যেহেতু একটা সিম্পল ফাংশন, তো এটার হর যেটা, হর তো অ্যাকচুয়ালি শূন্য হতে পারবে না, হর শূন্য হলে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো তুমি যদি 2x - 1 = 0 ধরে সমাধান করো, সো x এর ভ্যালু চলে আসবে হাফ। সো x এর ভ্যালুটা হাফ হওয়া যাবে না, হাফ ব্যতীত অন্য সকল রিয়েল নাম্বার হবে ফাংশনটার ডোমেন। তো দেখো x এর ভ্যালু হাফ হবে না, অর্থাৎ x নট ইকুয়ালস টু হাফ, ঠিক আছে, এটা নট ইকুয়ালস টু দাও। সো অপশন খ, ঠিক আছে, এখানে x বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার অ্যান্ড x নট ইকুয়ালস টু হাফ। ওকে ফাইন। 16 নাম্বার দেখো, 16তে বলছে পি এর মান কত, এই ফিগারটা থেকে পি এর ভ্যালুটা বের করতে হবে। তো দেখো এখানে একটা ফাংশন দিছে এবং ফাংশনটা বলছে যে px প্লাস কিউ, px প্লাস কিউ, ঠিক আছে, অর্থাৎ তুমি যদি x বসাও, এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে কি ডোমেন, ঠিক আছে, তুমি যদি ডোমেনে x বসাও তাহলে রেঞ্জটা হবে px প্লাস কিউ, অর্থাৎ ফাংশনটা তোমাকে এইভাবে দিছে। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে তুমি যদি x এর ভ্যালু 6 বসাও তাহলে তোমার 21 আসে, আর তুমি যদি x এর ভ্যালু 8 বসাও তাহলে -3 আসে। কি বলছে, x এর ভ্যালু যদি আমি 6 বসাই, দেখো আমি যদি এখানে x এর ভ্যালু 6 বসাই, 6 বসালে কি আসতেছে 6p প্লাস কিউ। x এর ভ্যালু 6 বসালে কত আসা উচিত, x এর ভ্যালু 6 বসালে আসা উচিত হচ্ছে গিয়ে 21, তাহলে 6p প্লাস কিউ এটার ভ্যালু আসবে হচ্ছে 21, এবং তুমি যখন 8 বসাবা তখন -3 আসবে। সো তুমি যখন এখানে 8 বসাচ্ছ তখন 8p প্লাস কিউ এটার ভ্যালুটা আসতেছে -3। তো 1 দাও, এটা 2 দাও। আমাদের টার্গেট হচ্ছে পি এর ভ্যালু বের করা। তো দুইটা ইকুয়েশন আছে এবং দুইটা আননোন ভেরিয়েবল আছে, পি এবং কিউ দুইটা আননোন ভেরিয়েবল, আমাদের হাতে আছে দুইটা ইকুয়েশন, চাইলে আমরা পি এবং কিউ দুইটার ভ্যালু বের করতে পারি। সেটাকে যা সমাধান করতে হবে, তুমি প্রতিস্থাপন অপনয়ন করে সমাধান করতে পারো। আমি যেটা করব বিয়োগ করে দেই, আমি 2 থেকে যদি একটা বিয়োগ করে দেই, 2 থেকে 1 বিয়োগ করে দিলে কি হবে বলো তো, কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, আর তোমার থাকবে এখানে 2p। সো 2p এর ভ্যালুটা আসবে -3 -2 × 1, দ্যাট মিন্স -24। সো এখান থেকে p এর ভ্যালুটা আসবে -12। কোথায় আছে? অপশন খ তে আছে। সো অপশন খ উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 17 করতেছি। যদি p = 3 এবং q = 2 হয় তবে f(x) এর ডোমেন কত? ফাংশনটার ডোমেন কত? ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে, তুমি এটা জাস্ট লিনিয়ার অ্যালজেব্রিক ফাংশন, সো লিনিয়ার অ্যালজেব্রিক ফাংশনের ডোমেন রিয়েল নাম্বার হয়। এখানে এত কিছু চিন্তা করার দরকার নেই, এখানে 3 2 না হয়ে যদি 10 12 হতো তাও তোমার ডোমেন কি হতো, রিয়েল নাম্বারই হতো। খুবই সিম্পল একটা প্রশ্ন। নেক্সট 18 দেখো, px হচ্ছে কি একটা পলিনোমিয়াল দিছে, বহুপদের মুখ্য সহগ কোনটি? মুখ্য সহগ এটা তোমাকে বুঝতে হবে। মুখ্য সহগ মানে কিন্তু প্রথমের পদের সহগ না, মুখ্য সহগ মানে সবচেয়ে বড় ঘাত যেটা আছে, এক্স এর ঘাত সবচেয়ে বড় যেখানে, সেইটার যেই সহগ সেটা হচ্ছে আমার মুখ্য সহগ, প্রোভাইডেড দ্যাট ওটা বহুপদী হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমার প্রথম পদে এক্স এর ঘাত হচ্ছে 2, তারপরে 3, তারপরে 4 এবং তারপরে আরো কম। সো আমি দেখতে পারতেছি যে এই যে -3x⁴ এখানে এক্স এর ঘাতটা সর্বোচ্চ। সো এই x⁴ এর যে সহগ অর্থাৎ -3, এইটাই হবে আমার মুখ্য সহগ। তাহলে -3 আছে অপশন ক তে, ঠিক আছে। নেক্সট 19, এটা চাইলে তুমি একটা শর্টকাটের মাধ্যমে করতে পারো। 2y + 1 ডিভাইডেড বাই হচ্ছে কি y × y - 1, দিস ইজ ইকুয়ালস টু কত বলছে? একটার নিচে y এবং আরেকটার নিচে y + 1। দেখো একটু মনোযোগ দাও, এখানে একটু বুঝতে হবে, তুমি যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবা। সরি, এইটার উপরে আছে a, এটার উপরে আছে b,
ঠিক আছে, আমি যেটা করব এই যে হরে যেটা আছে অর্থাৎ y এটা ইকুয়ালস টু 0 ধরবো। সো y ইকুয়ালস টু 0 ধরলে y এর ভ্যালুটা আসতেছে 0। এই 0 আমি কি করব এইখানে y ব্যতীত বাকি যতগুলো y আছে মানে এই যে এই y ছাড়া অন্য জায়গায় তো আরো y আছে, সেই y গুলোতে আমি 0 বসাবো এবং 0 বসা কত হয় সেটা আমি এখানে লিখবো। তো দেখো y ইকুয়ালস টু যদি 0 ধরি, 0 ধরলে আমার বাকিগুলোতে বসাই, এইখানে y এর জায়গায় 0 ধরলে 2 ইন্টু 0 প্লাস 1, তার মানে আসতেছে শুধু 1। উপরে বসবে হচ্ছে 1 এবং এখানেও তো বসাইতে হবে তাই না, এখানে যদি বসাও, এখানে যদি বসাও তাহলে কি 0 তার সাথে আছে -1, সেইখানে বসবে -1। এটা গেল আমার এই একটা জিনিস। এরপরে দেখো আবার এখানে y প্লাস 1 এইটা ইকুয়ালস টু 0 ধরো, y প্লাস 1 ইকুয়ালস টু 0 ধরলে y এর ভ্যালু আসতেছে কত -1। সেই -1 আমরা কি করব বলতো, এইটা ছাড়া অন্য যত জায়গায় y আছে সব জায়গায় আমরা -1 বসাবো। আমি যদি এখানে -1 বসাই তাহলে 2 ইন্টু -1 তার সাথে আছে +1 এবং এই y এর জায়গায় আমরা বসবে কত, এখানে তো একটু ভুল লিখছি আমি, এখানে তো y প্লাস 1 হবে না, এখানে তো হবে কত, এখানে হবে y -1। সো y -1 হলে 1 বসাতে হবে অ্যাকচুয়ালি। সো 1 যদি বসাতে হয়, এটাও ভুল লিখছি, আমি আবার বলি দেখো, এটা ইকুয়ালস টু 0 ধরে, এটা ইকুয়ালস টু 0 ধরলে y এর ভ্যালু আসতেছে 1। সেই 1 আমরা এইটা ছাড়া অন্য যত জায়গায় y আছে সব জায়গায় বসাবো, অর্থাৎ y -1 ছাড়া অন্য যত জায়গায় y আছে সব জায়গায় বসাবো। তো প্রথমে উপরে বসাও, উপরে y এর জায়গায় যদি 1 বসাও তাহলে আসতেছে 2 ইন্টু 1 প্লাস 1 এবং এখানে সামনে একটা y আছে, সো সামনের যে y ওইটার জায়গায় তোমার একটা 1 বসবে, এটা লেখা না লেখা সেম জিনিস। তো এখন তুমি যদি সিম্পলিফাই করো তাহলে তোমার চলে আসতেছে কত -1 ডিভাইডেড বাই y এবং ওখান থেকে চলে আসতেছে 3 ডিভাইডেড বাই y -1। সো দেখো আমরা একসাথে দুইটা ভ্যালু বের করে ফেলছি, আমরা a এর ভ্যালু বের করে ফেলছি, b এর ভ্যালু বের করছি, আমাদেরকে জাস্ট a এর মান কত এটা জানতে চাইছে। সো a এর ভ্যালুটা কত দেখো, a এর জায়গায় কত আছে, a এর জায়গায় আছে -1, সো -1 অর্থাৎ অপশন a এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমা এবং সমবাহু ত্রিভুজের উচ্চতা দুইটা কিন্তু একই জিনিস। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা এবং উচ্চতা ওভারল্যাপ করে। সো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই বেনিফিটটা আছে, সেটা হচ্ছে সাপোজ এটা যদি একটা মধ্যমা হয়, এটা যদি এ হয় তাহলে মধ্যমাটা দিয়ে দিচ্ছে 6 সেন্টিমিটার। আমরা জানি যে এই মধ্যমাটাই আবার কি উচ্চতা। তো তুমি জানো যে উচ্চতা h ইকুয়ালস টু √3 ডিভাইডেড বাই 2 ইন্টু a, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ট্রু। সমবাহু ত্রিভুজের উচ্চতা এটা সমান সমান বাহুর √3 ডিভাইডেড বাই 2 গুণ। সো 6 এটা সমান সমান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। তো 12 ডিভাইডেড বাই √3, 12 কে যদি √3 দিয়ে ভাগ করো তাহলে ভ্যালু আসে 4√3। সো এর ভ্যালু কত আসতেছে 4√3। কোথায় আছে, অপশন গ তে আছে। নাইস। 21 নাম্বারটা দেখো, 21 নাম্বার কি বলছে, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত। একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে এরকম, নববিন্দু বৃত্তর যে ব্যাসার্ধ এটা পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক, তার মানে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। এটা 7 হলে ওইটার ব্যাসার্ধ হবে 14। সো পরিবৃত্তের যে ব্যাসার্ধ এটা হচ্ছে কত, পরিবৃত্তের ব্যাসার্ধ আর এর ভ্যালু হবে 14 সেন্টিমিটার। সো ব্যাসার্ধ জানা আছে, ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু 14 স্কয়ার। তো 14 ইয়া হচ্ছে 196 তাই না, বর্গ হচ্ছে 196, সো 196 পাই, অর্থাৎ অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 দেখো, এটাও সরাসরি তুমি অ্যান্সার করতে পারবা। একটা ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু, একটা উপপাদ্যই আছে তোমাদের বইয়ে যে ত্রিভুজের পরিকেন্দ্র, লম্ববিন্দু এবং ভরকেন্দ্র একটা সরল রেখায় থাকে। তো এখানে বলছে যে তুমি যদি যোগ করো, এই বিন্দুগুলো যোগ করো তাহলে কি পাবা, সরল রেখা নাকি বৃত্ত নাকি ত্রিভুজ নাকি কোন। ডেফিনেটলি আমি সরল রেখা পাবো, কারণ এটা একই সরল রেখার উপরে আছে। সো সরল রেখা উইল বি আওয়ার অ্যান্সার। নেক্সট, আচ্ছা 23 নাম্বারটা একবারে করে দিই। 23 নাম্বারটা বলছে যে এই যে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের মূলগুলোর প্রকৃতি কেমন।
সো মূলের প্রকৃতি কেমন এটা জানতে গেলে তোমাকে নিশ্চয়কের ভ্যালু বের করতে হবে। আমরা নিশ্চয়কের ভ্যালুটা বের করে দেখি। সেটাকে একটু সিম্পলিফাই করে লিখি, -4x² প্লাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0। সো b² মাইনাস 4ac এর ভ্যালু কত আসে? b মানে হচ্ছে 5, তো 5² মাইনাস 4 ইন্টু এর ভ্যালু হচ্ছে -4, c এর ভ্যালু হচ্ছে 2, 25 মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16 2 32। সো তুমি বুঝতে পারতেছো একটা ধনাত্মক সংখ্যা, 5 2 হচ্ছে গিয়ে 7 এবং তোমার হচ্ছে 3 2 5। এটা ধনাত্মক সংখ্যা যেটা পূর্ণবর্গ সংখ্যা না। তো ধনাত্মক সংখ্যা যদি নিশ্চয়ক হয় এবং পূর্ণবর্গ যদি না হয় তাহলে মূলগুলো হবে বাস্তব, অসমান, অমূলদ। ঠিক আছে, ধনাত্মক হলে বাস্তব হবে, যদি পূর্ণবর্গ না হয় তাহলে অমূলদ হবে এবং অসমান হবে। তাহলে এখন দেখো অপশনগুলো দেখো, মূলদ এটা তো হবেই না, অমূলদ এটা ঠিক আছে, সমান হবে না কারণ আমরা একটু আগে বলছি অসমান হবে মূলগুলো, জটিল হবে না, জটিল হতে গেলে নিশ্চয়কের ভ্যালু নেগেটিভ হতে হয়। ওকে ফাইন। দেন 24 দেখো, কোন একটা অনুক্রমের n তম পদ এটা দেয়া আছে, n তম পদের একটা রাশি দেয়া আছে হলে 5তম পদ কত? un এটা সমান সমান দেয়া আছে হচ্ছে গিয়ে 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। এই ধরনের অঙ্কগুলা তোমাকে জোড় বিজোড় চিন্তা করে করতে হবে। তুমি দেখো n এর ভ্যালুটা যদি জোড় হয়, n এর ভ্যালুটা যদি কি হয়, জোড় হয়, জোড় হলে n প্লাস 1 হবে বিজোড়, n জোড় হলে n প্লাস 1 হবে বিজোড়। তো -1 এর পাওয়ার যখন তুমি একটা বিজোড় সংখ্যা দিবা, -1 এর উপর পাওয়ার বিজোড় দিলে -1ই হয়। তো এখানে থাকবে -1, সামনে আছে +1, হয়ে যাবে কত? 0। তাহলে বিজোড় হলে আমার un হয়ে যাচ্ছে কত? 0। সরি, জোড় হলে un হচ্ছে 0, তাই না? জোড় হলে n প্লাস 1 বিজোড় হবে, বিজোড় হলে তোমার -1 হবে, তখন 0 হবে। সো জোড় হইলে হচ্ছে 0। আর বিজোড় হলে কি হচ্ছে? বিজোড় হলে n প্লাস 1 হয়ে যাবে তখন জোড়। -1 এর পর জোড় দিলে সেটা হয়ে যাবে +1, সামনে আছে একটা 1, তাহলে হয়ে যাবে 2। তাহলে বিজোড় হলে তুমি পাবা 2। তাহলে খেয়াল করো, আমার বলছে 5তম পদ। 5 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা। আমরা বলছি বিজোড় হলে আসবে 2। তো 5তম পদ 2 ঠিক আছে, 7তম পদ 2 ঠিক হবে, 9তম পদ 2 ঠিক হবে, যত বিজোড় সংখ্যা সবগুলো হবে 2। সো এটা ট্রু। 12তম পদ 12। আমরা বলছি যে জোড় হলে 0 আসবে। সো 12 একটা জোড় সংখ্যা, সো 12 হওয়ার কথা না, 12তম পদ 0 হবে। সো দিস ইজ নট ট্রু। এখানে বলছে প্রথম 10টি পদের সমষ্টি 10। আচ্ছা, তো তুমি যদি সিকোয়েন্সটা লেখো তাহলে প্রথম পদ, যেহেতু প্রথম পদ মানে 1 নাম্বার পদ, এটা বিজোড়, তো সিকোয়েন্সটা হবে এরকম 2 প্লাস 0 2 প্লাস 0 2 প্লাস 0। সিকোয়েন্সটা হবে এরকম। তুমি যদি ব্র্যাকেটিং করো, মানে দুইটা দুইটা পদ নিয়ে সমষ্টি বের করে দেখো, প্রথম দুইটা সমষ্টি 2, তারপরে দুইটা সমষ্টি 2, তারপরে দুইটা সমষ্টি 2। তার মানে তুমি যদি দুইটা দুইটা করে নিয়ে জোড়া বানাও, জোড়া বানালে প্রত্যেকটা জোড়ার ভ্যালু হবে 2। তাহলে আমাকে বলো প্রথম 10টা পদে ব্র্যাকেট কয়টা হবে বা জোড়া কয়টা হবে? প্রথম 10টা পদে জোড়া হবে 5টা এবং এক জোড়ার মান 2, তাহলে 5 জোড়ার মান হবে 5 দুগুণে 10। সো 3 নাম্বার অপশনটা ঠিক আছে, 1 এবং 3 হবে সঠিক উত্তর। কোথায়? অপশন খ। নেক্সট, এটা অসীম ধারা অসীমতক সমষ্টি বের করতে হবে, খুবই সিম্পল অঙ্ক। সামেশন ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। সো a হচ্ছে প্রথম পদ, যেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 5 1 মাইনাস r। দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দিয়ে ভাগ করি তাহলে r বা সাধারণ অনুপাত পাওয়া যাবে এবং সেটার ভ্যালু আসবে 1/5। তো 1/5 4/5 হিসাব নিকাশ করলে আসে 1/4। 1/4 কোথায় আছে? অপশন গ তে আছে। অপশন গ উইল বি ইওর রাইট অ্যান্সার। সো এরই মাধ্যমে শেষ হয়ে গেল ঢাকা বোর্ড 2024 এর আমাদের এমসিকিউ সমাধান। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো, ভালো লাগলে একটা লাইক দিতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। আর আমাদের এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো তুমি যদি দেখতে চাও তাহলে প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। ওকে ফাইন, সো আল্লাহ হাফেজ।